হয়ে উঠল এনএলএফটি টাইগার ফোর্স নামের দুটো উগ্রবাদী দল। তাদের স্লোগান না এডিসি টেডিসি না, তাদের আমরা স্বাধীন ত্রিপুরা চাই। ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের ত্রিপ্রাসাদের তাদের বিকাশ ঘটাতে হলে পরে ভারতবর্ষের সাথে থাকলে হবে না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু মুখে বললেও তাদের এই স্লোগানে দু চারটা জায়গাতে সন্ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করা গেলেও দু চারজন লোককে খুন খারাপি করে, অপহরণ করে কিছুক্ষণের জন্য মানুষকে ত্রস্ত করতে বললেও তাদের সেই স্বপ্ন অধরা থাকবে। ত্রিপুরা রাজ্যের জনগণ, ভারতবর্ষের জনগণ তাদের সেই স্বপ্ন নিয়ে এগোতে দেবে না। তারা জানে সেই শক্তি 2000 ইংরাজির এডিসি নির্বাচন। সে নির্বাচনে একদিকে বামপন্থী দল যারা রাজ্যের ক্ষমতায় এবং বামপন্থীরা গণতান্ত্রিকভাবে শুধু সমতল এলাকাতে না, এডিসি এলাকার মধ্যেও তার চিরাচরিত ঘাঁটিগুলোকে আরো শক্তিশালী করে এটা শান্তিপূর্ণ এবং সুস্থভাবে নির্বাচনে করার মধ্য দিয়ে নতুন করে এডিসি গঠন করা শুধু না, শুধু ত্রিপুরা রাজ্য না, এই গোটা উত্তর পূর্বাঞ্চলগুলোর এডিসির দাবি। 1950 ইংরাজিতে ষষ্ঠ তফসিল আইন তৈরি হয়েছিল। 2000 ইংরাজিতে প্রায় এই একটা শতাব্দীর অর্ধেক সময় পেরিয়ে গেছে, 50 বছর পেরিয়ে গেছে। সেই জায়গায় এই আইনে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে এটা অপারক, অসম্পূর্ণ। এটাকে আরো কিভাবে সম্প্রসারিত করা যায়, এডিসির হাতে আরো অধিক ক্ষমতা, এডিসির হাতে অধিক অর্থ বামপন্থীরা জিতে আসলে পড়ে একদিকে ভিলেজ কমিটি এবং আরো অন্যান্য সংস্থাকে নিয়ে সে কাজ করবে, আর অন্যদিকে এডিসির হাতকে আরো শক্তিশালী করা, তার হাতে আরো অর্থ এবং ক্ষমতা যাতে আসে তার জন্য লড়াইকে জোরদার করা। তার সাথে এডিসি এলাকা মানে হলো বেশিরভাগ বনাঞ্চল, রিজার্ভ ফরেস্ট এলাকা। ভারতবর্ষের আইনে এই রিজার্ভ ফরেস্ট এলাকাতে শত শত বছর ধরে সেখানে বসবাস করে আসলেও তাদের আইনগতভাবে কোনো অধিকার নেই। ঝুম করাটা অপরাধ। সেখানে একটা স্কুল করা যাবে না, রাস্তা করা যাবে না, বিদ্যুতের খুঁটি পোতা যাবে না, এটা বাড়ি তৈরি করে দেওয়া যাবে না। কাজেই এই বিশাল এলাকায় এডিসি হলেও বন আইনের অধীনে থাকার কারণে, রিজার্ভ ফরেস্ট হওয়ার কারণে সেই জায়গায় যারা সেখানে শত শত বছর ধরে বাসিন্দা তারাই হলো অনুপ্রবেশকারী, তারাই এনক্রুচার, তারাই জবরদখলকারী। তার বিরুদ্ধে শুধু ময়দানি লড়াই না, গণতান্ত্রিক পথে এডিসিকে হাতিয়ার করে সেখানে এগোবে। বামপন্থীদের হাতে আবারও সেই এডিসি যদি যায় তাহলে এই আওয়াজ আরো জোরদার হবে, দিল্লি অব্দি পৌঁছবে। এডিসি এলাকার উন্নয়ন হলে পরে এ রাজ্য আরো সমৃদ্ধ হবে। যে শক্তি এনএলএফটি এবং টাইগার ফোর্স, যাদের বক্তব্য ভারতের সংবিধান, ভারতের আইন, ভারতবর্ষে থেকে ত্রিপ্রাসাদের ট্রাইবেলদের উন্নতি হবে না, তারাই
তখনকার যারা বামপন্থী বিরোধী, বর্তমানে যাদের নাম তীব্রামথা, আইপিএফটি, সেই নাম ছিল না, কিন্তু তাদের পূর্বপুরুষরা, পূর্বজরা আইএনপিটি, এই এনএলএফটি হুলিয়া জারি করেছে। সিপিএমকে যদি ভোট দেওয়া হয় আঙ্গুল কেটে ফেলা হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, এলাকায় থাকতে দেওয়া হবে না। 2000 ইংরাজির 30শে এপ্রিল এডিসির ভোট হলো, মে মাসের 3 তারিখ ভোট গণনা হলো। আপনারা দেখেছেন রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকা সত্ত্বেও রাজ্যে গণতন্ত্রকে, মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করার জন্য একটা সরকার সমস্ত দিক থেকে সহযোগিতা করা সত্ত্বেও এডিসি এলাকাতে ভোট করা গেল না ঠিকভাবে। কারণ তখনকার সময়েতে আসাম রাইফেলসের একজন কর্নেল, সামরিক বাহিনীর পোশাক তার হাতে, তার গায়ে, তিনি সরাসরি এই এনএলএফটি টাইগার ফোর্সকে সহযোগিতা করছেন, যারা বামফ্রন্টকে হারানোর জন্য হুলিয়া জারি করেছে। এইভাবে এডিসির ক্ষমতা বেদখল করে নিয়ে গেল। 2000 ইংরাজি আপনার মনে আছে, দেবব্রত কলই তার প্রথম চিফ এক্সিকিউটিভ মেম্বার, তারপরে কৃপামোহন রিয়াং তারা এসেছিলেন। এটা একটা দিক, আমি এটা মনে করিয়ে দিলাম, কিন্তু তার আরেকটা দিকও ছিল। প্রত্যেক শিকি বা দলের যেমন দুটো দিক থাকে, এটা একটা দিক এনএলএফটি, টাইগার ফোর্স, আইএনপিটি। আরেকটা দিক কারা? তপন চক্রবর্তীকে কারা খুন করেছে? এনএলএফটি খুন করেনি, বা এনএলএফটির হাতে খুন হননি। এনএলএফটি পেলেও তপন চক্রবর্তীকে ছেড়ে দিতেন তা নয়। আর একটা শক্তি, সেই শক্তির নাম হলো ইউনাইটেড বেঙ্গলি লিবারেশন ফ্রন্ট, ইউবিএলএফ। তাদের স্লোগান কি? এনএলএফটি টাইগার ফোর্সের স্লোগান স্বাধীন ত্রিপুরা, আর ইউবিএলএফ এর স্লোগান হলো স্বাধীন বাঙালিস্তান। জায়গা একটা, একদল বানাবে বাঙালিস্তান, আরেক দল বানাবে ত্রিপুরা স্থান বা ত্রিপুরা ল্যান্ড বা স্বাধীন ত্রিপুরা। আমি একটু মনে করিয়ে দিলাম, হয়তো অনেকেই ভুলে গেছেন কথাগুলো। এই চেহারাগুলো, সেই শক্তিগুলো যারা ইউবিএলএফকে মদত দিত, ওই কল্যাণপুরে বা কৃষ্ণপুরে এনএলএফটির হাতে যদি কেউ খুন হয়, অপহৃত হয়, কারো বাড়ি জ্বালিয়ে দেয়, তখন যারা খুশি ব্যক্ত করতেন, সেই সময়গুলোর পরিচিত চেহারারা তারা এখন কোন কোন দলে আছে একটু বলুন। হ্যাঁ, তখন হয়তো কোনো দলে থাকতে পারে, এখন কোন দলে তারা আছে? তখনকার সেই আইএনপিটি তাকু বুখরক কিসা বইতো খাই নাই দি আফরু যারা স্বাধীন ত্রিপুরা খাই নাই হেন নাই, আফরু যারা বাক্সা বরং রেখলাই শুধু ত্রিপুরার সারণী বাগই ই ত্রিপুরা হানো অবখানে হেন নাই, বরক তাবক বদলতং সামাইতং তামা স্লোগান অংখা। সে সময়ে যারা নানাভাবে এই সমস্ত ঘটনাগুলোকে, তখনকার খুন খারাপি অপহরণগুলোকে কাজে লাগিয়ে সম্প্রীতি ভাঙার চেষ্টা করতেন। এখন তারা কোন দলে, কোন দলের নেতা বুঝতে পারেন? কেন করতে হলো তাহলে? যে না,
বিভাজন, সাম্প্রদায়িকতা, হিংসা, অগণতান্ত্রিক পথ ছাড়া এই শক্তিদের গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ নির্বাচনে কি ভিলেজ কমিটি, কি এডিসি, কি রাজ্য সরকার, বিধানসভা, কি লোকসভা, কোনো সভাতে জিতবার তাদের সুযোগ নেই। এইভাবে এই গণশত্রু, প্রতিক্রিয়াশীল, উন্নয়নের শত্রু, এই সমস্ত শক্তিগুলো এই ত্রিপুরাজ্যকে বিভিন্ন সময়তে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিষিয়েছে। সেই জায়গায় সবচেয়ে বড় শিকার হলো যুবরা। বয়স্করা এরা শিকার হন না কথা বলছি না, তারাও বিভ্রান্তিতে পড়েন না বলছি না, তারাও মাঝে মধ্যে ভুল না করেন না বলছি না, কিন্তু সবচেয়ে বেশি এই সমস্ত শক্তির হাতে বিভ্রান্ত হন, ক্রীড়নক হন, বিপদগামী হন কারা? যুবকরা। তখনকার সময়েতে ট্রাইবেলদেরকে স্বাধীন ত্রিপুরার নামে, স্বাধীন উত্তর পূর্বাঞ্চলের নামে এইভাবে বিভ্রান্ত করেছে কত যুবক। এই সমস্ত আবেগের স্লোগানে কলেজ ছেড়ে, স্কুল ছেড়ে, মা বাবার কুল ছেড়ে, পরিবার ছেড়ে, বন্ধু ছেড়ে, সহকর্মীদের ছেড়ে বাংলাদেশের মায়ামি রিজার্ভে গিয়ে নিজেরাও গোলাগুলি করে মরেছেন, না খেয়ে মারা গেছেন। আবার এই পারে এই মিথ্যা যুদ্ধে, অন্যায় যুদ্ধে এখানে পুলিশ, সিআরপিএফ, টিএসআর হাতেও অনেকে মারা গেছেন। কারা তারা? আমাদের রাজ্যের যুবারা, যারা সেই সময়েতে এদেরকে মদত দিতেন, যারা সেই সময়েতে এইভাবে ভুল পথে গেছেন। বলুন, আজকে ত্রিপুরাজ্যের এই যে যুব নেতারা বলেছেন, কমরেড পলাশ ভৌমিক, কমরেড নবারুণ দেব এবং কমরেড এই আমাদের টিওয়াইফের নেতা, কিভাবে আজকে এই রাজ্যটাকে ধ্বংস করছে, লুটপাট করছে। মাত্র ৬-৭ বছরে এক এক মন্ত্রীর পরিবার কোটি কোটি টাকার মালিক। শুধু রাজ্যের মধ্যে না, রাজ্যের বাইরেও অগাধ সম্পত্তির মালিক। এই রাজ্য থেকে তারা কিছু লোক লুট করছে, আর বাইরে থেকে এসে ত্রিপুরাজ্যের কন্ট্রাক্টরি কাজে, এই যে জাতীয় সড়কের আজকে বেহাল অবস্থা কেন? কি ধর্মনগর থেকে কুমারঘাট, মনো, আমবাসা, তেলিয়ামারে হয়ে যাওয়া জাতীয় সড়ক, কি আমাদের বহু লড়াইয়ের ফলে যে জাতীয় সড়ক তৈরি হয়েছে, ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই যে জাতীয় সড়ক, কেন এই অবস্থা? কারণ রাজ্যের মধ্যে কাজের পরিবেশ নেই। হ্যাঁ, এই সমস্ত কাজের যারা বড় বড় কন্ট্রাক্টর, এরা বাইরের লোকই হন। ত্রিপুরাজ্যের কন্ট্রাক্টর সাধারণত এত বড় কাজ অনেকে করতে পারেন না, বা কেউ কেউ করলেও বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে নির্বিবাদে, নীরবে সে কাজগুলি করতে পারত, তার গুণমান বজায় রাখা যেত। আর এখন টেন্ডার হওয়ার পরও নিয়ম মাফিক, আইন মাফিক তাদের বড় বড় নেতাদের কাছে যদি কমিশন না দেওয়া হয়, লক্ষ কোটিতে কাজের সে ওয়ার্ক অর্ডার হয় না। ওয়ার্ক অর্ডার আসার পর আবার যখন মন্ডল এলাকায়, ওই কোন এলাকায় যখন সে কাজ করতে হয়, সেখানে যদি আবার এদের লোকদেরকে না দেওয়া হয়, সে খুশি না করা হয়, তাদের চাহিদা না মেটানো হয়, রাজ্যের যারা তাদের নেতা নেত্রী মণ্ডলে বা আরো অন্যান্যদের, তাহলে
এই কাজ করার তারা সুযোগ পান না। এইভাবে আরেক দিক থেকে এই ত্রিপুরা যে শুধু জাতীয় সড়ক না, সমস্ত কাজে তার গুণমান একেবারে মাটিতে মিশে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা দেখছি সময়েতে আইন কানুন মেনে যে ইন্টারভিউ হয়, এই নিয়োগের পরীক্ষা হয়, এগুলো লাগবে না। শুধু মিস কল দিয়ে বাড়িতে সেখানে পৌঁছে যাবে অফার। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ এই শব্দগুলি সমস্ত উঠে যাবে। ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধু কর্ম। তাদের নাকি বামপন্থী ফ্রন্ট সরকার, তাদের প্রাপ্য থেকে বঞ্চনা করা হয়। তারা দিল্লি থেকে টাকা আনবেন, ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে টাকার কোনো অভাব হবে না। 2018 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গুরুতর অসুস্থ তৎকালীন তাকে ডাবল ডোজ ইনজেকশন দিয়ে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে আগরতলায় রবীন্দ্র শতকবার্ষিকী ভবনে একটা মিটিং করে বলানো হলো টাকার কোনো অভাব হবে না। ত্রিপুরা যে তাদের যে ভিশন ডকুমেন্ট, তাদের যে প্রচার, 7 লক্ষ চাকরি দেওয়ার জন্য যুবকদেরকে, কর্মচারীদেরকে 7ম বেতন কমিশনের টাকা দিয়ে 3 গুণ করার দিক থেকে অর্থমন্ত্রী সে প্রতিশ্রুতি দিচ্ছেন। এইভাবেই 18 ক্ষমতা তারা দখল করলো, অন্যায়ভাবে, অনৈতিকভাবে। শান্তিপূর্ণ পথে মানুষের ভোট নিয়ে সেইভাবে যদি ভোট হতো, এদের এই ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিনই সাকার হওয়ার কথা না। বন্ধুরা, ঠিক আছে, সরকার এসেছে, গদিতে বসেছেন, এখন কাজ করুন, প্রতিশ্রুতি রূপায়ণ করুন, ভিশন ডকুমেন্ট কার্যকরী করুন। কিন্তু কি করা হলো? এই যুবক, যে যুবক বেকারত্বের কারণে, দারিদ্র্যের যন্ত্রণায়, যাদের একটা সরকারি কাজ চাই, এদেরকে বলা হলো যাও বিরোধী দলের অফিস পোড়াও, বাড়িঘর জ্বালিয়ে দাও, বিরোধী দলের সমস্ত ধরনের কর্মসূচি বন্ধ করে দাও। গত 7.5 বছর অব্যাহত আছে। এই রাজ্যের মধ্যে বাইক বাহিনী নামে এক নতুন অনৈতিক এক সন্ত্রাস বাহিনী তৈরি করা হয়েছে। যদিও আশ্বাসের কথা যে আজকে অনেকেই ভুল বুঝতে পেরে এই সঙ্গ তারা ত্যাগ করেছেন, কিন্তু নিজের জীবন থেকে 7.5 বছর, এই রাজ্যের 40 মানুষের জীবন থেকে 7.5 বছর, এই রাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার তিলে তিলে একটা প্রগতিশীল জনমুখী বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে শুধু সরকারি চাকরির ক্ষেত্রে নতুন নতুন দিশানা, আজকে রাবার বাগান ইত্যাদির মধ্য দিয়ে এই ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আনলো। ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রাবার উৎপাদনকারী রাজ্য হিসাবে ত্রিপুরা রাজ্যকে আজকে উন্নীত করলো। এই রাবারে হাত ধরে ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন শিল্প কারখানা, অন্যান্য উদ্যোগ আসতে শুরু করেছে, এটাকে থামিয়ে দিল, বন্ধ করে দিল। এইভাবেই সমতলের মধ্যে যুবকদের বিভ্রান্ত করা হয়েছে, তাদের ভুল বোঝানো হয়েছে, এদের জীবন থেকে 7.5 বছর কেড়ে নিয়েছে। পাহাড়ে অন্য দল, পাহাড়ে অন্য শক্তি, নাম ভিন্ন, কৌশল ভিন্ন, কিন্তু কায়দা লক্ষ্য এক। কি বোঝানো হলো? বামপন্থী ফ্রন্ট সরকার 25 বা আগের 10 বছর, 35 বছর কিছু করেনি, এই কথা বলার হিম্মত ছিল না।
দম ছিল না, কিন্তু বলা হলো যদি বিজেপির সাথে যদি যোগ সাজস করে আতাত করা যদি ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপির সাথে যদি সরকার আনা যায় 6 মাসের মধ্যে ত্রিপুরালেন হবে। ত্রিপুরালেন হওয়া মানে হলো নতুন রাজধানী, নতুন জেলা, নতুন ব্লক, নতুন টিএসআর, নতুন পুলিশ, নতুন সচিবালয়, হাজার হাজার চাকরি। একজন ট্রাইবেল যুবকও যারা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে, কলেজের সার্টিফিকেট আছে, তারা তো বটেই, স্কুলে যারা পড়ে তাদেরও কারো চাকরির কোনো অসুবিধা থাকবে না। কাজেই বামফ্রন্টকে হটিয়ে বিজেপিকে আনতে হবে, ত্রিপুরালেন তৈরি করে যাতে ঘরে ঘরে সবার হাতে চাকরি যায়। কি হলো বন্ধু আজকে? স্বাভাবিক মানুষ বুঝবেন, বুঝে গেছেন 2018, 19, 20 সাল না আসতেই আইপিএফটি ভাঙতে শুরু করলো। নতুন একজন লোক আসলেন, স্লোগান তুলল প্রথম, ফুইলা জাতি উলো পার্টি, যে পার্টি দিয়ে হয় না, জাতি দিয়ে হতে হবে। আবার দুদিন বাদে স্লোগান পাল্টালো, কেন ত্রিপুরা মথা দল। শুধু ত্রিপুরালেন না, গ্রেটার ত্রিপুরালেন। কিন্তু মরিচিকা একটার পর একটা 6 মাস অন্তর স্লোগান পাল্টাতে থাকলেন। একবার বললেন নো কম্প্রোমাইজ, আরেকবার বললেন ওয়ান লাস্ট ফাইট, সর্বশেষ গেলেন একটা চুক্তি হলো, বললে 6 মাসের মধ্যে গ্রেটার ত্রিপুরালেনের সমস্ত শর্ত পূরণ হবে। 1.5 বছর পার পেরিয়ে গেছে। এই গ্রেটার ত্রিপুরালেন বা চুক্তি কেন্দ্রীয় সরকার পাত্তাই দিচ্ছে না। এখন নতুন স্লোগান কি? এসআইআর। ওই বিহারে বিজেপি দল এবং তার সঙ্গীরা যখন দেখছে বিহারের নির্বাচনে আগামী দিন ভরাডুবি অনিবার্য, নির্বাচন কমিশনের সাথে যোগ সাজস করে 65 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে সেখানে আগামী ভোটকে কিভাবে প্রশাসনে পরিণত করা যায়। আর এটাকেই ত্রিপুরাজ্যের ত্রিপুরা মাথা লুফে নিয়ে ত্রিপুরাজ্যেও এসআইআর করার মধ্য দিয়ে গ্রামে শহরে একটু সেরকম বক্তব্য রাখলেও গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে বলছে, কাউকে বলছে 49 ইংরাজির পর যারা এসছে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে, বর্তমান বাংলাদেশ থেকে, সব বিদেশি বিতরণ হয়ে যাবে। কাউকে বলছে 71-এর পরে বিতরণ হয়ে যাবে। হবে কখনো এগুলো? অর্থাৎ এইভাবে বিভ্রান্ত করার মধ্য দিয়ে পাহাড় এবং সমতল এই যুবকদেরকে টার্গেট করে তারা এগোচ্ছে। কিন্তু মানুষ ধরে ফেলছেন, মানুষ বুঝতে পারছেন আজকের সমাবেশ তারই প্রতিফলন। এখানে কমরেড পলাশ ভৌমিক এবং কুমোদ ঠিকই বলেছে, 25 বছর আগে একজন যুবক আত্মবলিদান দিয়েছেন। হ্যাঁ, রক্ত মাংসের তপন চক্রবর্তী আজকে নেই, তিনি মাটিতে মিশে গেছেন। কিন্তু যে আদর্শ, যে লক্ষ্য, যে সত্যকে আজকে প্রতিষ্ঠিত করেছেন, সেই আদর্শ, সেই লক্ষ্য, সেই সত্য শুধু আজকে না, আরো 1000 বছর জীবিত থাকবে। সেই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাজ্যের যুবারা, ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষ যারা বারে বারে এরকম ভাবে ষড়যন্ত্র করে এই ত্রিপুরাজ্যকে একটা কমিশন রাজ, দুর্নীতির একটা স্বর্গ তৈরি করেছে, তা থেকে এই ত্রিপুরাজ্যকে মুক্ত করার জন্য দিকে দিকে ত্রিপুরাজ্যের সর্বত্র আজকে মানুষ আজকে শপথ গ্রহণ করছেন। আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো, এই তেলিয়ামুড়ার আপামার সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানাবো,
এই লড়াই কিন্তু শুধু ডিওয়াইএফআই, টিওয়াইএফ, সিপিআইএম বা বামপন্থী ফ্রন্ট না। সরকারি অর্থ উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার, তার জন্য ক্ষতিগ্রস্ত শুধুমাত্র সিপিআইএম বা বামপন্থীরা না, ক্ষতিগ্রস্ত শুধু ডিওয়াইএফ এবং টিওএফ যারা করে সে যুবকরা না, আপনার ছেলে মেয়ে, আপনার ঘরের নতুন প্রজন্ম, তারাও সঠিক বিরোধী, সংবিধান বিরোধী, আমাদের দেশের গণতান্ত্রিক এবং ত্রিপুরা মথা হোক বা ইপিএফটি হোক বা আমরা বাঙালি হোক, চেতনার লড়াই, চেতনার স্রোতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমরা কমরেড তপন চক্রবর্তীকে মনে রাখব, তার যে স্বপ্নকে আমরা সাকার করব। এই কথাগুলো বলে আবারও কমরেড তপন চক্রবর্তীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। খোলামখা ইনকলাব জিন্দাবাদ। কমরেড তপন চক্রবর্তী অমর।